গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি মোহাম্মদ জাফর ইকবালের লেখা হাতকাটা রবিন, প্রথম খণ্ড। বইটির শুরুতে মোহাম্মদ জাফর ইকবাল ভূমিকাতে লিখেছেন, তোমরা কেউ যদি আমাকে জিজ্ঞেস করো আমার সবচেয়ে বড় দুঃখ কি, আমি কি বলবো জানো? আমি বলবো আমার সবচেয়ে বড় দুঃখ যে আমি বড় হয়ে গেছি। আমার চমৎকার শৈশবটি আমার হাতছাড়া হয়ে গেছে, আর কখনো আমি সেটা ফিরে পাবো না। কিন্তু মজার ব্যাপার হলো, আমি যখন তোমাদের জন্য লিখি, হঠাৎ হঠাৎ আমার সেই হারিয়ে যাওয়া কৈশোর এসে আমার কাছে ধরা দেয়। মনে হয় আবার আমি ছোট হয়ে গেছি। তখন আমি উপন্যাসের চরিত্রদের সঙ্গে মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়াই, বিচিত্র সব অ্যাডভেঞ্চারে অংশ নেই। আর আমার বুকের ভিতরে আশ্চর্য এক ধরনের আনন্দ হতে থাকে। এই বইয়ের উপন্যাসগুলি পড়ে তোমরা যদি আমার সেই আনন্দটুকু একটুখানিও অনুভব করতে পারো, আমার আর কিছুই চাইবার নেই। মোহাম্মদ জাফর ইকবাল, পল্লবী, ঢাকা। নতুন ভাড়াটে। আমাদের পাশের বাসাটা অনেক দিন খালি পড়েছিল। গত রাতে নতুন ভাড়াটে এসেছে। আগে এখানে মাসুদরা থাকতো। মাসুদ ছিল আমাদের 1 নম্বরের বন্ধু। তাই মাসুদের আব্বা বদলি হয়ে চলে গেলে আমরা সবাই মন মরা হয়ে কয়েকদিন ঘুরোঘুরি করেছিলাম। তারপর আমাদের হাসপাতালটা উঠে গেল। সে যে কি দারুণ একটা হাসপাতাল আমাদের ছিল। আমাদের হাসপাতালে মাসুদ ডাক্তার, ওর আব্বা ডাক্তার কিনা, আর আমরা সবাই নার্স। মাসুদরা চলে গেলে ডাক্তারের অভাব হয়ে গেল, তাই হাসপাতালটাও উঠে গেল। আমরা কেউ বুঝতে পারিনি যে মাসুদ চলে যাবে। তাহলে না হয় আমরা কেউ ডাক্তারিটা শিখে নিতাম। এটা এমন কিছু কঠিন নয়। মাসুদরা চলে গেলে ওই বাসায় যারা এসেছিল তাদের আব্বাও ডাক্তার। এটা সরকারি ডাক্তারের বাসা, আর এখানে সবসময় ডাক্তার আসেন। আমরা ভাবলাম এ ছেলেটা হয়তো আমাদের ডাক্তার হবে, আমরা হাসপাতালটা আবার চালু করব। কিন্তু ছেলেটা মোটেই আমাদের সাথে কথা বলল না। বোনদের নিয়ে বারান্দায় বসে লুডো খেলত। আমাদের ফুটবল টিমে একজন কম পড়েছিল বলে তাকে কত ডাকলাম, তা সে কিছুতেই এলো না। ওদের একটা গাড়ি ছিল, সেটাতে করে ঘুরে বেড়াতো, আর আমাদের দিকে এমনভাবে তাকাতো যেন আমরা রাস্তার ছোড়া। হীরা ঠিক করেছিল ওর মাথায় একদিন ঢিল মারবে। মেরেছিল কিনা কে জানে। ওটা যা পাজি! পরে আমাদের দেখলেই ওই ছেলেটা ঘরের ভেতর চলে যেত। ওরা চলে গেলে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। আমি দেখেছি, একবার কোনো বাসায় বন্ধু থাকলে এরপরে যে আসে সে শত্রু হয়, এরপর আবার বন্ধু আসে। আমি নান্টু, হীরা, সলিল, মিশু ওদেরকেও এটা বলেছি। ওরা সবাই আমার কথা স্বীকার করেছে। মিশুরা যখন ঢাকায় থাকতো তখন নাকি এটা ওর এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে ওর বন্ধুরা চলে গেলে সে বাসায় যারা আসতো তাদের সাথে সে কথাই বলতো না, কারণ এ তো জানা কথা তারাও শত্রু হবে। এরপর শত্রুরা চলে গিয়ে আর কেউ আসলে ও আবার বন্ধু তৈরি করত। এটা নাকি ওর ভীষণ অভ্যাস হয়ে গিয়েছিল। কাল রাতে যখন মাসুদদের বাসায় নতুন ভাড়াটে আসলো, তখনই আমি বুঝতে পেরেছিলাম এবারে একজন বন্ধু পাবো। আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম। একটা ছেলেকে আবছা আবছা দেখেছি। আমি ঠিক জানি ও আমাদের বন্ধু হবে। তাই সকালবেলা আমরা ওই বাসার সামনে ঘুরোঘুরি করছিলাম। তারপর আমরা বাসার সামনে বড় পেয়ারা গাছটাতে পা ঝুলিয়ে বসে থাকলাম। গাছটায় একটাও বড় পেয়ারা নেই, সব খেয়ে ফেলেছে। মাঝে মাঝে পাতার আড়ালে হঠাৎ করে বড় পেয়ারা পেয়ে গেলে আমরা সবাইকে এক কামড় করে খেতে দিই। হীরাটার কথা অবশ্যই আলাদা, ও পেলে একলাই খায়। অনেকক্ষণ ওই বাসাটার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ আমাদের বয়সী একটা ছেলে 3 লাফে বেরিয়ে এলো, তারপর আবার ঢুকে গেল। খানিকক্ষণ পর ছেলেটা একটা শার্টের বোতাম লাগাতে লাগাতে আবার বেরিয়ে এলো। ওকে দেখে আমরা এত অবাক হলাম
যে গাছ থেকে নেমে ওকে ডাকার কথা ভুলে গেলাম। আমাদের সমানই হবে ছেলেটা, কালো হাফ প্যান্ট আর লাল ফুল শার্ট পরনে। শার্টটার বাম হাতটা কনুইয়ের পর গিট মেরে ঝুলিয়ে রেখেছে, ওর হাতটা ওখান থেকে কাটা। ছেলেটা এদিক সেদিক তাকালো, তারপর আমাদের গাছে বসে থাকতে দেখে হেঁটে হেঁটে গাছটার দিকে এসে দাঁড়ালো। এক হাতে তরতর করে কীভাবে জানি গাছটাতে উঠে মুখ কুঁচকে বলল, তোরা সব এ পাড়ার ছেলে, হ্যাঁ? বিশ্বাস হতে চায় না, পরিচয় নেই, কথাবার্তা নেই, অথচ প্রথমেই ঠিক এই কথাটা বলল। আমরা ভীষণ অবাক হলাম, রাগ হলাম আরও বেশি। হীরা বলল, খবরদার তুই তুই করে কথা বলবি না। তুইও তো তুই তুই করে বললি, বলে ছেলেটা ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। তারপর বলল, তোরা নিজেরা তুই তুই করে বলিস না? আমি মাথা নাড়লাম। বলি তো কি হয়েছে? তাহলে আমি বললে দোষ কি? আমিও তো এখানে থাকব। ওর যুক্তিটা আমরা ফেলতে পারলাম না, বলতে কি উত্তরে বলার মতো কিছু পেলামও না। তাই বলে খুব খুশি মনে যে ওকে স্বীকার করে নিলাম তা নয়। নেহায়াত হাতটা কাটা, তাই একটু কৌতূহল হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার হাত কেটেছে কেমন করে? কাটেনি। তাহলে? ইঁদুরে খেয়ে নিয়েছে, বলে সে কাটা হাতটা দুলিয়ে হি হি করে হেসে উঠল। বলো না শুনি। বলবো না, বলে এই আশ্চর্য ছেলেটা চুপ হয়ে গেল। তারপর পা দোলাতে দোলাতে জিজ্ঞেস করলো, তোরা দিনরাত গাছে বসে থাকিস? আমি মুখ বাঁকা করে তাচ্ছিল্য করে ওকে উড়িয়ে দিলাম। বললাম, আমাদের মেলা কাজ, গাছে বসে থাকবো কেন? আজ যে বসে আছিস, আজ যে ওর সাথে পরিচয় করার জন্য বসে আছি, সেটা তো আর বলতে পারি না। আমি তাই কোনো উত্তর দিলাম না। বুঝতে পারলাম এই ছেলেটা ভারী পাজি হবে, আমাদের অনেক জ্বালাবে। তোরা কি করিস? ছেলেটা আবার খোঁচাতে শুরু করলো। মেয়েদের সাথে বুড়িচি খেলিস বুঝি, নাকি এক্কা দোক্কা? তারপর আবার হি হি করে হাসতে লাগলো। দেখ, নতুন এসেছিস বলে তোকে ছেড়ে দেব ভাবিস না, আবার ওরকম খ্যাক খ্যাক করলে মেরে হাড় গুঁড়ো করে দেব। হীরা অনেকক্ষণ সহ্য করে যাচ্ছিল, এবারে একটা ধ্যাতানি দিল। হাড় গুঁড়ো করে দিবি বুঝি? দে না, বলে সেই অবাক ছেলে হীরার কাছে এগিয়ে যায়। হীরা হাড় গুঁড়ো করার কোনো উৎসাহ দেখায় না, আস্তে আস্তে গাছ থেকে নেমে পড়ে। সাথে সাথে আমরাও। বুঝতে পারলাম এই প্রথম আমাদের বন্ধুর পর শত্রু, শত্রুর পর আবার বন্ধু আসার নিয়মটা খাটল না। এবারে শত্রুর পর আবার শত্রু চলে এসেছে। আমাদের চলে যেতে দেখে ছেলেটা গাছ থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? আমরা উত্তর না দিয়ে হাঁটতে লাগলাম। দাঁড়া, আমিও আসি, বলে এক হাতে একটা ডাল ধরে ঝুলে পড়ে দুই লাফে সে আমাদের কাছে চলে এলো। কথা বলছিস না যে? হীরা গো গো করে বলল, তোকে কেউ ডাকছে না। ছেলেটা না শোনার ভান করে পাশাপাশি হেঁটে যেতে থাকে। পথে একটা কুকুরকে ঢিল ছুঁড়ে ভয় দেখালো। একটা ছাগলের বাচ্চার পেছনের দুই পা ধরে খানিকক্ষণ দুই পায়ে হাঁটিয়ে নিয়ে বেড়ালো। তারপর আবার গম্ভীর হয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমরা কখনো ওর কথার উত্তর দিচ্ছিলাম, কখনো দিচ্ছিলাম না। ও মোটেই সেসব খেয়াল করছিল না। সত্যি কথা বলতে কি, এই হাত কাটা ছেলেটাকে আমার খারাপ লাগছিল না, আর এমন কৌতূহল হয়ে উঠছিলাম যে বলার নয়। নান্টুদের বাসার বাইরে আমরা এসে দাঁড়ালাম। ওদের বাসার বাইরের দিকে একটা ঘর সব সময় খালি পড়ে থাকতো। আমরা ওটাকে পরিষ্কার করে নিয়ে আমাদের হাসপাতাল খুলেছিলাম। হাসপাতাল উঠে যাবার পর আমরা যে সার্কাসের টিম খুলেছিলাম সেটার হেড অফিসও ছিল ওখানে। এখন এখানে আমাদের ডিটেকটিভ এজেন্সির অফিস। হাত কাটা ছেলেটাকে এখানে নিয়ে এসে গর্বে আমাদের বুক ফুলে উঠল। ঘরের বাইরে আমাদের সাইনবোর্ড শফিক ভাই করে দিয়েছেন। উনি যা চমৎকার ছবি আঁকেন। সাইনবোর্ডে লেখা, প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কোম্পানি,
শার্লক হোমস অ্যাভিনিউ। আমরা এই এলাকাটাকে শার্লক হোমস অ্যাভিনিউ নাম দিয়েছি। পিয়নকে বলে দিয়েছিলাম শার্লক হোমস অ্যাভিনিউয়ে কোনো চিঠি এলে যেন এ পাড়াতে নিয়ে আসে। ছেলেটা খুব মনোযোগ দিয়ে সাইনবোর্ডটা পড়ল। আমার সন্দেহ হলো হয়তো এই ছেলেটা শার্লক হোমসকে চেনে না, তাই জিজ্ঞেস করলাম, শার্লক হোমসকে জানো? ছেলেটা ঠোঁট উল্টে বলল, খুব জানি, ওর সিনেমা পর্যন্ত দেখেছি। আমি একটু দমে গেলাম। ভেবেছিলাম শার্লক হোমসের পরিচয় দেব, ওর সম্বন্ধে দু একটা কাহিনী বলবো, আর নাচুনে পুতুলের গুপ্ত সংকেত যে আমরাও জানি সেটাও জানিয়ে দেব। কিন্তু ছেলেটা নাকি শার্লক হোমসের সিনেমাও দেখেছে। আমি গম্ভীর হয়ে নান্টুকে বললাম, তালাটা খোলো তো। দরজায় একটা নাম্বার লক লাগানো, নাম্বার মিলিয়ে খুলতে হয়। নাম্বারটা আমরা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কোম্পানির সব সদস্যদের প্রথমেই প্রতিজ্ঞা করতে হয় কোনো অবস্থাতেই তারা কাউকে এই নাম্বার জানাবে না। এই ঘরে আমাদের যাবতীয় গোপন তথ্য। আমরা তালা খুলে ভিতরে ঢুকে জানালা খুলে দিলাম। ভিতরটা দারুণভাবে সাজানো। একটা টেবিল, সামনাসামনি দুটো চেয়ার, একটা টুল, একটা বাক্স অস্ত্রশস্ত্র বোঝাই। দেয়ালে দুর্ধর্ষ ডিটেকটিভদের ছবি। শার্লক হোমস, জেমস বন্ডেরও আছে। তাকে সেরা সেরা সব ডিটেকটিভ বই। বাংলাগুলো সবাই 3-4 বার করে পড়েছি। ইংরেজিগুলো বড় হয়ে পড়ব। কি করিস এইখানে? ছেলেটা ভুরু কুচকে জিজ্ঞেস করলো। এটা আমাদের ডিটেকটিভ ক্লাব। এ পাড়ায় যত খুন ডাকাতি হয় সব আমরা খুঁজে বের করি। ইহ, ছেলেটা অবিশ্বাসের শব্দ করল। বিশ্বাস করলি না? তুই রুনুকে জিজ্ঞেস করে দেখ, ওর আংটি হারিয়ে গেলে আমরা খুঁজে বের করে দিয়েছি কিনা। ছেলেটা চুপ করে থাকলো। রুনুর আংটি হারিয়ে গেলে আমরা সবাই সত্যি সত্যি খুঁজে বের করে দিয়েছিলাম, কিন্তু আমাদের এত ডিটেকটিভের বিদ্যে সেবার কাজে লাগেনি। রুনু খেলতে খেলতে হারিয়ে ফেলেছিল, তাই বোঝাই যাচ্ছে ওটা মাঠে কোথাও পড়েছে। আমরা তন্ন তন্ন করে খুঁজে বের করে ফেললাম। অবশ্যই কাউকে যখন গল্পটা বলি তখন এমন ভাব দেখাই যে ভীষণ মাথা খাটিয়ে ওটা বের করতে হয়েছে। এরপরে অবশ্যই আমাদের হাতে আর কোনো কেস আসেনি। এ পাড়ায় একটাও খুন হয় না, এমনকি একটা বিড়ালও মারা যায় না। সেবার পল্টুদের একটা বিলাতি মোরগ মারা গেল। আমরা সবাই সন্দেহ করেছিলাম ওটা নিশ্চয়ই কোনো অপরাধী মারাত্মক বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমরা যখন অপরাধীকে সন্দেহ করে প্রায় বের করে ফেলেছিলাম, তখন জানা গেল আরেকটা মোরগ মারা গেছে। অন্যগুলিও ঝিমাচ্ছে। ওদের নাকি রানীক্ষেত রোগ হয়েছে। আমাদের তখন এত মন খারাপ হলো। এরপর আমরা নিজেরাই একদল ডাকাত সেজে ডাকাতি করতাম, অন্যেরা ডিটেকটিভ হয়ে খুঁজে বের করত। কিন্তু তাতে কি মজা লাগে? একটা খুন যে কেন হয় না বুঝি না। বইটইগুলি দেখে ছেলেটি জিজ্ঞেস করলো, তোদের ফুটবল ক্লাব নাই? আমরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছিলাম। সত্যি কথাটা বলতে একটু দ্বিধা হচ্ছিল। ছেলেটা অধৈর্য হয়ে তার কাটা হাতে শার্টের হাতার বাড়তি অংশটা দিয়ে নান্টুর ঘাড়ে চাটে লাগালো। কি নাই? ছিল, ভেঙে দিয়েছে। কেন? বল নাই। বল নাই? ছেলেটা একটু অবাক হলো মনে হলো। বলল, কিনিস না কেন? কিনেছিলাম তো, সবাই চাঁদা তুলে কিনেছিলাম, কিন্তু ঝগড়া হবার পর সবাই চাঁদার পয়সা ফেরত চাইল। তারপর? পয়সা তো নাই, তাই বলটাকে কেটে 9 টুকরো করে সবাই 1 টুকরো করে নিয়েছিলাম। আমার ব্ল্যাডারের টুকরোটা দিয়ে আমি গুলতি বানিয়েছি। এই দেখ, বলে হীরা পকেট থেকে গুলতি বের করলো। তারপর চটাস করে একটা গুলি জানালা দিয়ে বাইরে পাঠিয়ে দিল। মনে হলো এই প্রথমবারের মতো ছেলেটার আমাদের প্রতি একটু সম্মানবোধ জেগে উঠেছে। তোরা আর কি করিস? আমাদের গুপ্তধন আছে, বলেই হীরা ঠোঁট কামড়ে চুপ হয়ে গেল। আমরা আঙ্গুল ফুটো করে রক্ত বের করে প্রতিজ্ঞা করেছিলাম
কেউ এই গুপ্তধনের কথা বাইরের কাউকে বললে সাথে সাথে তার মৃত্যুদণ্ড দেয়া হবে। আমার হীরার জন্য দুঃখ হলো। হীরাকে এখন আমাদের মেরে ফেলতে হবে। গুপ্তধন কি হয়েছে? ছেলেটা কৌতূহলী হয়ে উঠল। হীরা অপরাধীর মতো আমাদের দিকে তাকাতে লাগলো। আমরা কঠোর চোখে ওর দিকে তাকালাম। কি হলো? গুপ্তধন বলে ছেলেটা শার্টের হাতার বাড়তি অংশটা দিয়ে আমার গালে চটাস করে মেরে বসল। মনে হলো গালটা ফেটে গেছে। আমি ক্ষেপে উঠে সাথে সাথে ওর ঘাড়ে ঘুষি মারলাম। ছেলেটা ঘাড়ে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, বেশি জোরে হয়ে গিয়েছিল। তারপর জিজ্ঞেস করলো, গুপ্তধনের কথা বললি না? ওটা বলা যাবে না, নান্টু গম্ভীর স্বরে বলল। আমরা রক্ত শপথ করেছি বলে সেও জিভে কামড় দিল। রক্ত শপথের কথা বললেও মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম। নান্টুটাকেও মেরে ফেলতে হবে। আমাদের দুজন লোক কমে গেল। ছেলেটা চোখ পিটপিট করে বলল, তোরা তাহলে বলবি না? না, আমার অবশ্যই ইচ্ছে করছিল ওকে বলতে। ওকে নিলে দলটা আরও ভালো হয়। দলে একজন হাত কাটা ছেলে থাকলে দারুণ রোমহর্ষক দেখায়। বেশ, ছেলেটার মুখটা একটু ভারী দেখায়। তাহলে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ভাবলাম তোদের পাড়ায় এসেছি যখন, তোরা নিশ্চয়ই আমার বন্ধু হবি, আমাকেও তোদের সাথে নিবি। তা তোরা যখন নিবি না, না নিলি। আমার মেকানো সেট ছিল, 100টা থেকেও বেশি কমিক ছিল, হেডফোন, ফুটবল সব ছিল। ভাবলাম এগুলো দিয়ে খেলবো, একটা ফুটবল টিম খুলবো। ছেলেটা বিষণ্ণ স্বরে বলল, তাহলে কিভাবে হাতটা কাটলো তাও বলতাম। তা তোরা যখন আমাকে নিবি না। আমরা ভেবে দেখলাম, ও যদি হাত কাটার গল্প বলে তাহলে ওকে গুপ্তধনের কথা বলা যায়। ও যখন এখানেই থাকবে, ফুটবল দেবে, ফুটবল টিম খুলবে, ওকে আমাদের দলে নিলে ক্ষতি হবে না, বরং অন্য সব পাড়ার ছেলেরা হিংসা করবে, ওদের তো কারো হাত কাটা ছেলে নেই। আমরা ওকে বললাম, পিন ফুটো করে রক্ত বের করে স্বাক্ষর করতে হবে, তাহলেই ওকে দলে নিয়ে নেব। ও রাজি হলো। দরজা বন্ধ করে অনুষ্ঠানের মাধ্যমে ওকে আমাদের গোপন ব্ল্যাক মার্ডার দলে নিয়ে নিলাম। তারপর গুপ্তধনের ম্যাপ দেখালাম। গুপ্তধনে কি কি আছে তাও বললাম। এরপর ওর অনেক রকম কসম খেতে হলো। এরপরেও সে যদি কিছু ফাঁস করে দেয় তাহলে আমাদের কিছু বলার নেই, কারণ ইহকালটাই তো শেষ নয়, পরকালও আছে। পরকালে কে শয়তানের কৃতদাস হয়ে থাকতে চাইবে? কসম খাওয়ার সময় প্রথমেই খোদার নাম নিয়ে বলতে হয়, কিছু ফাঁস করে দিলে আমি শয়তানের কৃতদাস, নরক আমার স্থান। তারপর সবাই গোল হয়ে বসলাম। আমি বললাম, এবারে বল তোর হাত কি করে কাটলো। তার আগে বল আমাদের তোদের সর্দার বানাবি। আমরা হই হই করে উঠলাম, সর্দারের অনেক প্রতিদ্বন্দ্বী, তাহলে কিভাবে হাত কেটেছে বলবো না। ছেলেটা চোখ কঠোর করে বসে রইল। আমরা সবাই ভীষণ ক্ষেপে উঠে ওকে যা ইচ্ছা তাই বলে গালিগালাজ করলাম। এমন নিমকহারাম কেউ কোনোদিন দেখেনি। বেশ, ছেলেটা মুখ শক্ত করেই বলল, তাহলে আমাকে সর্দার বানাবি না? না। তোদের সর্দার কে? হীরা আমার মুখের দিকে, আমি হীরার মুখের দিকে তাকালাম। আমাদের দুজনের ভেতর একজন হবে, কিন্তু কে এখনো ঠিক করা হয়নি। তোদের যে সর্দার তার সাথে মারামারি করব, যে জিতবে সে সর্দার হবে, এছাড়া হাত কাটার গল্প বলবো না। প্রস্তাবটা খারাপ না, কারণ ছেলেটার সাথে জিতে ওঠা কঠিন হবে না। একটা মাত্র হাত, ল্যাং মেরে ফেলে দিয়ে ক্যাক করে ঘাটটা আঁকড়ে ধরলেই হলো। ঠিক আছে, আমি রাজি হলাম। ঠিক, হ্যাঁ, হীরাও রাজি হলো। আজ বিকেলেই? হ্যাঁ, আজ বিকেলেই। ছেলেটা খুশি হয়ে সবার মুখের দিকে তাকালো, তারপর শার্টের হাতার বাড়তি অংশটা দিয়ে নিজের গালে চটাস করে মেরে বসল। এমন অবাক ছেলে। তাহলে শোন, কিভাবে হাত কাটলো। ছেলেটা গল্প শুরু করলো।
বছর দুয়েক আগে জিপ অ্যাক্সিডেন্টে কিভাবে ওর হাত থেতলে গিয়েছিল না কেটে উপায় ছিল না। সেই গল্প শুনতে শুনতে আমাদের দম বন্ধ হয়ে এলো। এক সময় মিশু শিউরে উঠে বলল, ইস! ছেলেটা চোখ বড় বড় করে বলল, তোরা যদি দেখতি, আমার দুটো আঙ্গুল কেটে মাটিতে পড়ে টিকটিকির লেজের মতো তিরিং বিরিং করে লাফাচ্ছিল। যা! হ্যাঁ, ছেলেটা জোর দিয়ে বলল। তারপর অনেক দিন স্কুলে যেতে হয়নি, হাসপাতালে ছিলাম, তাতেই 1 বছর নষ্ট হয়ে গেল। তোরা কোন ক্লাসে পড়িস? আমি 7-এ, নান্টুও 7-এ, হীরা 6। ছেলেটা খুশি হলো। নিচের ক্লাসে হলে ওর সর্দার হওয়া একটু কঠিন হবে কি না। আরও খানিকক্ষণ গল্প করে আমরা বাসায় চলে এলাম। দুপুর হয়ে গিয়েছিল। আসার সময় ছেলেটিকে জিজ্ঞেস করলাম, ডাক নামটা কি? হাকার বিন। মানে? মানে হাত কাটা রবিন, বলে সে হি হি করে হাসল। হাত কাটা রবিন। আমি বাসায় গিয়ে সবাইকে হাত কাটা রবিনের গল্প বললাম। ছেলেটিকে যে আমার পছন্দ হয়েছে তা গল্প বলতে গিয়ে বুঝতে পারলাম। সত্য মিথ্যা এক গাদা জিনিস বলে সবাইকে তাক লাগিয়ে দিলাম। আম্মা বললেন, নিয়ে আসিস তো ছেলেটাকে একদিন। বিকেল হওয়ার অনেক আগে আমি আমাদের ডিটেকটিভ ক্লাবে পৌঁছে গেলাম। গিয়ে দেখি সবাই আগে পৌঁছে গেছে, এমনকি রবিনও। হীরা, নান্টু, মিশু, সলিল সবাই মিলে একটা মাঝারি সাইজের ফুটবল পাম্প করছে। বলটা রবিনের। রবিন কাটা হাতটা দিয়ে এমন চমৎকারভাবে পাম্পারটা ঠেসে ধরে পাম্প করে যাচ্ছিল যে মনে হচ্ছিল হাত কাটা থাকলেই বুঝি এসব কাজ করতে সুবিধা। দারুণ একটা ফুটবল টিম খুলব। বলের লেসিং লাগাতে লাগাতে রবিন বলল, পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো। আমরা রোমাঞ্চিত হলাম। সলিল বলল, ঠাকুরপাড়ার টিমটা খুব শক্ত, গতবার 4 গোল খেয়েছি, তার আগের বার 6 গোল। রবিন তাচ্ছিল্যের দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, তোরা দিনরাত মেয়েদের মতো বুড়িচি খেলিস, ফুটবল খেলায় তো গোল খাবি। ইহ, বুড়িচি খেলি কে বলল তোকে? মারবো থাবর। হীরা বাতাসের মাঝে ঘুষি মারল। ওই হলো, ফুটবল কেটে কেটে ভাগ করে নিস, ফুটবল খেলিস না, তার মানেই বুড়িচি খেলিস। আবার আবার হীরা দাঁত কিরমির করে। ফুটবলটি মাটিতে 3-4 বার ড্রপ করে রবিন বলল, চল খেলি গিয়ে। আমরা হইচই করে বেরিয়ে এলাম। মাঠের ধারে গোল হয়ে বসে টিম ভাগ করতে লাগলাম। আমাদের মাঝে সলিল আর মিশু দারুণ খেলতে পারে। হীরাটার পায়ে জোর নেই, ল্যাং মেরে টেনে হিচড়ে বল নিয়ে যায়। আসলে বেশি ভালো খেলতে পারে না। রবিন কীরকম খেলে কে জানে, তবে ওর যেরকম উৎসাহ নিশ্চয়ই ভালো খেলে। আমাদের সর্দার হবার মারামারিটা তার আগে হয়ে যাক। রবিন বলের ওপর এক পা তুলে কাটা হাতটা নাচাতে নাচাতে বলল। অনেকক্ষণ ধরেই অস্বস্তির সঙ্গে আমার কথাটা মনে হচ্ছিল। হীরা গো গো করে বলল, ঠিক আছে। তারপর হাতা গুটিয়ে ফেলল। আমরা গোল করে জায়গা করে নিলাম। রবিন শার্ট খুলে গেঞ্জি বের করে নিল। তারপর হীরার দিকে এগিয়ে এলো, বলল, আয়। হীরা তার জায়গায় দাঁড়িয়ে বলল, তুই আয়। আমি দেখেছি যেসব মারামারি হঠাৎ করে কোনো কারণে শুরু হয়ে যায় সেগুলো চমৎকার চলতে থাকে, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে খুব ধীরে ধীরে মারামারি শুরু করা দারুণ শক্ত। হীরা আর রবিন খুব কাছাকাছি দাঁড়িয়ে একজন আরেকজনের বুকে থাবা দিয়ে ফোঁস ফোঁস করছিল। রবিন মাঝে মাঝে ঠেলে হীরাকে সরিয়ে দিচ্ছিল, হীরাও ঠেলে রবিনকে সরিয়ে দিচ্ছিল। লেগে দেখ না, ছাতু বানিয়ে ফেলবো। হীরা গরম হয়ে রবিনকে একটা মাপসই ধাক্কা দেয়। ইহ! রবিন ঝটকা মেরে হীরার হাত সরিয়ে দেয়, বলে, কি করবি তুই? কাঁচকলা। তারপর কাটা হাতটা দিয়ে থুতনিতে টোকা মারে। আরেকবার মারতো। রবিন আরেকবার মারল।
একই জায়গায় ঠিক একইভাবে। আরেকবার মেরে দেখতো। হীরার চোখ মুখ লাল হয়ে ওঠে। রবিন আবার ঠিক একই জায়গায় একইভাবে মারল। সাথে সাথে হীরা রবিনের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি বুঝতে পারলাম রবিনের গায়ে দারুণ জোর। হাতটা কাটা থাকার পরও সে হীরাকে এমন বেকায়দাভাবে ল্যাং মেরে ফেলে দিল যে আমি তাজ্জব হয়ে গেলাম। দুজন দুজনকে খামচে ঝাপটে ঘষতে ঘষতে ঘাসের ওপর গড়াগড়ি দিতে লাগলো। কখনো হীরা রবিনকে কাবু করে ফেলছিল, কখনো রবিন হীরাকে। অনেকক্ষণ ধরে ওদের ঝাপটাঝাপটি চলল। শেষ পর্যন্ত আমরাই বিরক্ত হয়ে ওদের ছাড়িয়ে দিলাম। দুজনকে ছাড়িয়ে দেবার পর ওরা দুজনেই দাবি করতে লাগলো যে সে জিতেছে। হীরার সাথে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার সাথে মারামারি শুরু হতে পারে না, তাই ওটা আগামীকাল পর্যন্ত স্থগিত থাকলো। এখন ফুটবল খেলবো। কিন্তু ফুটবল কোথায়? খুঁজে খুঁজে হয়রান হয়ে দেখি আমাদের ছোট ভাইয়ের দলটা ওটাকে দমাদম পিটিয়ে বাসার উঠানে খেলছে। রঞ্জুর কান মলে দিয়ে আমি বলটা নিয়ে এলাম। রঞ্জু আমার ছোট ভাই ভ্যাঁ করে কেঁদে দিল। আজ বাসায় এ নিয়ে ভোগান্তি হবে। আমি বল নিয়ে এলাম। দল ভাগ করা হলো। একদিকে সলিল ক্যাপ্টেন, আরেক দিকে রবিন। রবিন বলল ওকে ক্যাপ্টেন না বানালে সে খেলবে না, বল নিয়ে চলে যাবে। এমন বিচ্ছু ছেলে আমি আর দেখিনি। ওকেই ক্যাপ্টেন করা হলো। বলের মালিককে সবসময় একটু সুবিধা দিতে হয়, আর মালিক যদি রবিনের মতো নচ্ছার বান্দা হয় তাহলে তো বটেই। খেলা শুরু হলো। সবাই দমাদম কিক মেরে বলটাকে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছোটাতে লাগলো। সলিল আর হীরা মিলে আমাদের দুটো গোল দিয়ে দিল। আমি গোলকিপার। রবিন এসে আমাকে বলল, আর একবার গোল হলে চোখ কানা করে দেব। আমিও তেরিয়া হয়ে বললাম, যদি গোল শোধ করতে না পারিস বাকি হাতটাও কেটে নেব। রবিন আমার দিকে চোখ পাকিয়ে বলের পিছে পিছে ছুটল। নানটুকে বলে কয়ে গোলকিপার তৈরি করে আমি মাঠের মাঝে চলে এলাম। দমাদম কিক মেরে বল কেটে বের করে নিয়ে এসে গোল পোস্টের দিকে এগিয়ে যাচ্ছি। রবিনও জায়গা মতো আছে। এমন সময় হীরা পিছন থেকে এসে আমাকে ল্যাং মেরে ফেলে দিল। বল নিয়ে ছুটে গিয়ে আমাদের আরেকটা গোল দিয়ে দিল। নান্টু গোলকিপার হিসেবে একেবারে যাচ্ছে তাই। ঘেমে টেমে আমরা অস্থির। এক একজন লাল হয়ে হাঁপাচ্ছি। 3টি গোল খেয়ে রবিনের চেহারা হয়েছে ভয়ঙ্কর। হীরাকে ধাক্কা দিয়ে ফেলে সলিলকে পাশ কাটিয়ে সে দারুণভাবে খেলতে লাগলো। গোল পোস্টের কাছে এসে বলটাকে সামলানোর জন্যে তার কাটা হাতটা দিয়ে হঠাৎ করে বলটাকে থামিয়ে নিল। তারপর এক কিকে গোল। ততক্ষণে সলিল হীরা ওরা তুমুল হইচই শুরু করে দিয়েছে। হ্যান্ডবল হ্যান্ডবল বলে চেঁচিয়ে দাপাদাপি শুরু করেছে। রবিন চোখ মুখ লাল করে বলল, হ্যান্ড নেই আবার হ্যান্ডবল কিসের? যতটুকু আছে ততটুকুই হ্যান্ড। ইস! রবিন মুখ খিচিয়ে বলল, কোনই পর্যন্ত আছে, ওটাকে আর্ম বলে, ওখানে লাগলে হ্যান্ডবল হয় না। আমি তার স্বরে চেঁচিয়ে রবিনকে সমর্থন করে যেতে লাগলাম। ভাব দেখে মনে হলো বিকেলের অর্ধসমাপ্ত মারামারিটা এবারে ব্যাপকভাবে শুরু হয়ে যাবে। নান্টু তখন শফিক ভাইয়ের কাছে যাওয়ার বুদ্ধি দিল। কথাটা ঠিক, আমাদের এতক্ষণ মনে হয়নি। আমরা খেলা বন্ধ করে দল বেঁধে শফিক ভাইয়ের কাছে চললাম। হীরা আর রবিন তখনও ঝগড়া করে যাচ্ছে। আমাদের সবার বাসা পাশাপাশি। বাসার সামনে তখন মেয়েরা লুকোচুরি খেলছিল। আমাদের দলটাকে আসতে দেখে ওরা দাঁড়িয়ে গেল। একটু পরে বুঝতে পারলাম ওরা রবিনকে লক্ষ্য করছে। হাতটা কি চমৎকারভাবে কাটা। আমার হিংসা হতে লাগলো। শফিক ভাই বাগানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তার লুকিয়ে সিগারেট খাওয়ার একটা আলাদা জায়গা আছে। আমাদের দেখে বললেন, ব্ল্যাক মার্ডারের খবর কি? আমাদের এত তীক্ষ্ণ গোপনীয়তার পরেও কিভাবে যে দলের নাম ফাঁস হয়ে গেছে
বুঝতে পারলাম না। শফিক ভাইয়ার কথা না শোনার ভান করে আমরা আমাদের সমস্যাটা খুলে বললাম। তিনি রবিনকে খানিকক্ষণ লক্ষ্য করলেন, তারপর বললেন, ঠিক করে বলো তো, বলটা হঠাৎ এসে লেগেছে না ইচ্ছে করে লাগিয়েছ? রবিন গায়ে গুই করে পিছে সরে এলো। এমন গাধা ছেলে, যখন একটু মিছে কথা বললেই ঝামেলা মিটে যায় তখন মিছে বললেই হয়। হীরা উল্লাসে চেঁচিয়ে উঠে বলল, ইচ্ছে করে লাগিয়েছে। তাতে কি হয়েছে? রবিন ফোঁস করে উঠল, আমার হাত তো কাটা, বল লাগলে হ্যান্ডবল হবে কেন? কিন্তু তাই বলে তুমি ইচ্ছে করে বল হাত দিয়ে থামাবে? তোমার কাটা হাতের সুযোগ নেওয়াটা তো অন্যায়। শেষ পর্যন্ত দেখা গেল দোষ রবিনের। রবিন ফোঁস ফোঁস করে দোষ মেনে নিল। আমরা বল নিয়ে ফিরে যেতে লাগলাম। দেখি মেয়েরা তখনও খেলা বাদ দিয়ে আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সত্যি, এমন হাত কাটা ছেলে কয়টা পাওয়া যায়? রবিনের জন্যে তখন আমাদের গর্ব হতে লাগলো। এই ছেলেরা, শুনে যাও। হঠাৎ ডাক শুনে তাকিয়ে দেখি শিরি আপা। আমরা ছুটতে ছুটতে শিরি আপার কাছে হাজির হলাম। রবিন নতুন এসেছে, জানে না শিরি আপা। শিরি আপা ডাক দেয়া মানেই চিনে বাদাম না হয় লজেন্স খাওয়ানোর জন্যে ডাক। তাই সে এলো সবার পিছে পিছে হাঁটতে হাঁটতে। কিন্তু দেখা গেল শিরি আপার কৌতূহল রবিনকে নিয়েই। তোমরা নতুন এসেছো বুঝি? জি। নাম কি তোমার? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা জানিয়ে দিলাম ওর আসল নাম হাকার বিন ওরফে হাতকাটা রবিন। কয় ভাই বোন তোমরা? 3। কোন ক্লাসে পড়ো? 7-এ। দেখা গেল রবিন আমাদের সাথেই ওরকম কাঠগোয়ার। শিরিয়াপার সামনে দিব্যি ভদ্র ছেলেটি। একটু পরেই শিরিয়াপা জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি হয়েছিল? রবিনকে একটু অসহিষ্ণু দেখা গেল। বলল, কেটে ফেলেছে। কিভাবে? রবিন ঘটনাটা বর্ণনা করল, অনেক কম কথায়। কাটা আঙ্গুল দুটি যে টিকটিকির লেজের মতো লাফাচ্ছিল, এই কথাটা পর্যন্ত বাদ দিয়ে গেল। শিরিয়াপা শুনে জিহ্বা দিয়ে চুকচুক শব্দ করলেন। রবিন উসখুস হয়ে উঠে আমাদের বলল, চল যাই। আমরা শিরিয়াপার লজেন্সের জন্য অপেক্ষা করছিলাম। দেখা গেল শিরিয়াপার সেরকম কোনো পরিকল্পনা নেই। কেমন করে জানি রবিনের দিকে তাকিয়ে আছেন। আমরা হই হই করে বেরিয়ে এলাম। 3 পা যেতে না যেতেই সলিলের আম্মা ডাকলো, সলিল, তোরা শুনে যা। আবার রবিনকে জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, এই সব। তারপর তোমার হাত কি করে কাটলো? রবিন আবার গড়গড় করে বলে গেল। আহা উহু করার সময় আমরা বেরিয়ে এলাম। কিছু দূর না যেতেই আবার ডাক, এবার নান্টুর বড় ভাই। আমরা নান্টুর ভাইয়ের কাছ থেকে ছাড়া পেয়ে এক ছুটে একেবারে মাঠে হাজির হলাম। এত তাড়াতাড়ি দৌড়ে এসেছি যেন আর কেউ তাকাতে না পারে। রবিন হাঁপাতে হাঁপাতে মুখ খিচিয়ে বলল, আমি মোট মাঠ 3 লক্ষ বার বলেছি হাত কিভাবে কেটেছে। কারো সাথে দেখা হতেই রবিন কাকে যেন একটা গালি দিল। আবার খেলা শুরু হলো। দমাদম কিক মারতে লাগলাম, দুধদার আছাড়ে পড়তে লাগলাম, আর বল নিয়ে ছোটাছুটি করতে লাগলাম। রবিন দারুণ খেলে গেল। ওরা আর একটা গোলও দিতে পারল না। উল্টো আমরা একটা গোল শোধ করে দিলাম। খেলা শেষ হলে আমরা হাঁপাতে হাঁপাতে বলকে ঘিরে বসে রইলাম। গেঞ্জি খুলে বাতাস করতে করতে সলিল প্রস্তাব দিল, চল গোসল করে আসি। রবিন জিজ্ঞেস করল, কোত্থেকে? নদীতে। আমি রবিনকে বুঝিয়ে দিলাম, একটু দূরেই নদী, ঝকঝক করছে পানি। সাঁতার জানিস? জানতাম। ভুলে গেছিস? বলে আমরা খিলখিল করে হাসতে লাগলাম। সাঁতার কেউ কখনো ভোলে? দাঁত কিরমির করে রবিন বলল, ভুলিনি, হাত কেটে ফেলার পর আর সাঁতরাইনি। কাটা হাত দিয়ে সাঁতরানো যায়? আমরা অপ্রস্তুত হলাম। এই কথাটা আগে চিন্তা করিনি। এই প্রথম দেখা গেল হাত কাটা থাকার কিছু কিছু অসুবিধেও আছে। বিকেলে গোসল করা ঘোরতর বেআইনি।
তাই তোয়ালে সাবান এসব না নিয়ে যে যেভাবে আছি সেভাবেই আমরা নদীর তীরে রওনা দিলাম। ভো ভো করে আমাদের গাড়ি ছুটল। একজনের থেকে আরেকজনের গাড়ির জোর বেশি। হর্নের শব্দে কান পাতা দায়। ঠাকুরপাড়া শুরু হতেই আমরা ভদ্র হয়ে গেলাম। এদের ফুটবল টিমটা দারুণ। ছেলেগুলো ভীষণ মারপিট কারনেওয়ালা। হীরা দুবার ওদের কাছে মার খেয়েছে। দেখা গেল ভীষণ চেঁচিয়ে হই হল্লা করে ঠাকুরপাড়ার ছেলেরা কিং কুইন খেলছে। আমাদের দেখে হুই হাই করে কয়েকটা চিৎকার দিল। তারপর একজন টেনিস বলটা হাতে নিয়ে সাঁ করে সলিলের ঘাড়ে মেরে বসল। আমরা তবু চলে এলাম। ভিন্ন পাড়া দিয়ে যেতে হলে একটু অত্যাচার সহ্য করতেই হয়। রবিন সলিলকে বলল, তুই কিছু বললি না, তোকে এভাবে মারলো? আসুক না আমাদের পাড়ায়। সলিল চোখ পাকিয়ে বলল, পুরো ফুটবলটা ওর পিঠে ফাটাবো। নদীর তীরে অনেক দূর বালুর চড়া। কিছু কিছু লোকেরা ছেলে মেয়ে নিয়ে বেড়াতে এসেছে। রঙিন কাপড় পরনে, হাসি খুশি চেহারার লোক। কয়েকটা নৌকা ছাড়া ছাড়াভাবে এদিক সেদিক বাঁধা আছে। মাঝিরা ভাত চড়িয়ে গোলইয়ে চুপচাপ বসে আছে। আমরা হই হই করতে করতে ছুটতে ছুটতে কাপড় খুলতে খুলতে নদীর তীরে পৌঁছালাম। তারপর ঝপাং করে নদীতে লাফিয়ে পড়লাম। দুটো ডুবে নদীর মাঝামাঝি এসে দেখি রবিন মুখ শক্ত করে তীরে দাঁড়িয়ে আছে, নদীতে নামছে না। আমি চেঁচিয়ে বললাম, নেমে পড়, কিচ্ছু হবে না। রবিন অন্যমনস্কভাবে মাথা নেড়ে আমাদের দিকে তাকিয়ে রইল। আমার কেন জানি হঠাৎ করে ওর জন্য ভীষণ মায়া হলো। সাঁতরে তীরে এসে ওকে ডাকলাম, রবিন, এখানে নেমে আয়, দেখ মাত্র বুক পানি। তুই নাম, কিচ্ছু হবে না, আমরা পাহারা দিচ্ছি। রবিন ওস্তাদ সাঁতারুর মতো পানিতে নেমে এলো। বোঝা গেল হাত কাটার আগে ও পানির পোকা ছিল। আমরা সবাই ওকে ঘিরে দাঁড়ালাম, আর সে সাঁতরাতে চেষ্টা করলো। দেখা গেল সে এখনও সাঁতরাতে পারে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি দম ফুরিয়ে যায়। ঠিক হয়ে যাবে। রবিন মুখে হাসি ফুটিয়ে বলল, কয়েকদিন প্র্যাকটিস করলেই সব ঠিক হয়ে যাবে। বাসায় ফেরার সময় আমাদের সবার বুক দুরু করতে লাগলো। ভিজে কাপড়ে বাসায় যাওয়া মানে আম্মার চর, কানমলা আর বকুনি। কাপড় যে খানিকক্ষণ ঘুরে শুকিয়ে নেব তার উপায় নেই। অন্ধকার হয়ে আসছে। রাস্তার বাতি এর মাঝে জ্বলে গেছে। রবিনের কিন্তু ওসব কোনো দিকে খেয়াল নেই। ও শুধু খবর নিতে লাগলো আশেপাশে কোন ফুটবল টিম কতটুকু শক্ত। আমরা যদি ফুটবল ক্লাব খুলি তাহলে সবার সাথে জিততে পারবো কিনা, একটা ট্রফির দাম কত, ট্রফির খেলা দিলে খেলা কেমন জমবে, এইসব। তখন দ্রুত সন্ধ্যা হয়ে আসছে। আমরা শুকনো মুখে বাসায় ফিরে যেতে লাগলাম। দূর থেকে দেখা যাচ্ছে ঘরে ঘরে আলো জ্বলে গেছে। অর্থাৎ আজ শুধু বেআইনি গোসল করার অপরাধ নয়, তার সাথে দেরি করে ফেরার মাসুলও দিতে হবে। আজ আর রক্ষে নেই। স্পুটনিক বয়েজ ক্লাব। হড়বড় করে ভাত খাচ্ছিলাম। আম্মা বললেন, সারাদিন কি করিস, ভাতটা পর্যন্ত ধীরে সুস্থে খেতে পারিস না। এক দলা ভাত অর্ধেক চিবিয়ে গিলে ফেলে বললাম, সবাই অপেক্ষা করছে, খেলতে হবে না? এই মাত্র না আসলি স্কুল থেকে? আমি আর বৃথা তর্ক করলাম না। এইমাত্র স্কুল থেকে এলে কি খেলতে যাওয়া যায় না? কিন্তু আম্মাকে সেটা কে বোঝাবে? স্কুলের জামা কাপড় বদলে একটা কালো হাফ প্যান্ট পরে আমি এক ছুটে মাঠে এসে হাজির হলাম। সেখানে কেউ নেই দেখে আমি গেলাম আমাদের ডিটেকটিভ ক্লাবে। সেখানে দেখি ভীষণ ধুমধড়াক্কার সাথে বল পাম্প করা হচ্ছে। প্রতিদিন টাটকা পাম্প করে নাকি খেলার নিয়ম। রবিন পাম্প শেষ করে বলল, চল আমরা অন্য পাড়ার সাথে একটা ফুটবল খেলা দিই। চল। আমরা সবাই এক বাক্যে রাজি হয়ে গেলাম। শুধু সলিল মুখ সুচালো করে বলল, শুধু ঠাকুরপাড়ার সাথে হেরে যাব। কক্ষণও না। রবিন তুড়ি মেরে উড়িয়ে দেয়, আজ থেকে আমরা প্র্যাকটিস শুরু করব।
সত্যি সত্যি প্র্যাকটিস শুরু করা হলো। আমার ওপর জোর দেয়া হলো সবচেয়ে বেশি। ভালো গোলকিপার থাকলে নাকি খেলায় অর্ধেক জেতা হয়ে যায়। ওরা সবাই আমার সামনে থেকে দমাদম কিক মেরে গোল দেওয়ার চেষ্টা করছিল। আমি লাফিয়ে কুদিয়ে সেগুলি ধরার চেষ্টা করছিলাম। এক একবার এক একটা বল হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছিল, অমনি সবাই চেঁচিয়ে উঠছিল, গোল! আবার যখনই একটা মারাত্মক বল ধরে ফেলছিলাম, তখন ওরা সাবাস সাবাস বলতে দ্বিধা করছিল না। এরপর ওরা নিজেরা একজন আরেকজনকে বল পাস করা শিখতে লাগলো। দাঁড়িয়ে থেকে পাস, দৌড়াতে দৌড়াতে পাস, সামনে থেকে পাস, পেছন দিকে পাস, হাজারো রকমের কায়দা। খেলতে খেলতে একসময় বেলা শেষ হয়ে এলো। আমরা ঘেমে একাকার। বসে থেকে বিশ্রাম নিতে নিতে মনে হলো কোনো পাড়ার সাথে ফুটবল খেলা দেওয়ার জন্যে এখনই গিয়ে আলাপ করে রাখা ভালো। আমরা তখনই সূত্রাপুর রওনা হলাম। ওদের একটা ফুটবল ক্লাব আছে। ওদের দলটাকে খুঁজে পেতে খুব দেরি হলো। বাজারের পাশে নোংরা একটা মাঠে কাদা মেখে ওরা হাডুডু খেলছে। ওদের ভিতরে যে ছেলেটা মোটামুটি নেতা, সে অন্য স্কুলে, তবে আমাদের সাথেই পড়ে, নাম মঞ্জু। ওকে ডেকে জিজ্ঞেস করলাম আমাদের সাথে ফুটবল খেলা দিতে রাজি আছে কিনা। একটুও চিন্তা না করে সে বলল, না। কেন? খেলবি না কেন? আমাদের বল নেই। আমাদের আছে। আমি বলটা দেখালাম, এটা দিয়ে খেলবো। আমরা অন্যের বল দিয়ে খেলি না। এই বলে সে একটা চোরা কাটা তুলে চিবুতে লাগলো। একটু পরে বলল, আমাদের সাথে হাডুডু খেলবি? না। আমি রবিনকে দেখালাম, দেখছিস না হাত নেই? ও, মঞ্জুকে এবারে একটু কৌতূহলী দেখা গেল। রবিনকে দেখিয়ে বলল, তোদের সাথে এও খেলবে নাকি? খেলবো মানে? আমিই তো ক্যাপ্টেন, বলে রবিন বুকে ছোট্ট একটা ঘুষি মারল। রবিন এমন হঠাৎ করে নিজেকে ক্যাপ্টেন বলে বসলো যে আমরা হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। একটু প্রতিবাদও করতে পারলাম না। তাছাড়া অন্য পাড়ার সামনে এসব ব্যাপার নিয়ে ঝগড়া করলে সম্মান থাকে না। হীরা তবু চোখ পাকিয়ে বলল, ইহ। মঞ্জু হীরার কথাটা ঠিক শুনতে পেল না। খানিকক্ষণ রবিনকে লক্ষ্য করে মঞ্জু হঠাৎ করে কেন জানি খেলতে রাজি হয়ে গেল। বলল, কোন দিন খেলবি? কাল? না, কাল আমাদের হাডুডু খেলা আছে। পরশু, ঠিক আছে? দিন তারিখ সময় ঠিক করে আমরা ফিরে এলাম। মঞ্জুর সাথে অনেকগুলি শর্ত ঠিক করে এসেছি। কোনো দল হেরে গেলে তাকে দুয়ো দেয়া যাবে না, ফাউল হয়ে গেলে মারামারি করা যাবে না, রেফারির কথা শুনতে হবে, এইসব। পরের দিন আমরা খুব প্র্যাকটিস করলাম। যেদিন খেলা সেদিন সকাল সকাল মাঠে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। ওরা আসলো দেরি করে। খেলা শুরু করার সময় দেখা গেল একজন খেলোয়াড় কম। ওদের সাথে খেলা দেখতে এসেছিল এমনই একজন লুঙ্গি মালকোচা মেরে খেলতে নেমে গেল। খেলা শুরু হওয়ার পর দেখা গেল ওরা কিচ্ছু খেলতে পারে না। আধ ঘন্টার ভিতর ওরা 4টা গোল খেয়ে গেল। আমি গোল পোস্টে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম। একটা বলও ওরা কাছে আনতে পারে না। শেষ পর্যন্ত ওরা হার মানল। আবার সবাইকে নিয়ে দল ভাগ করে খেলা হলো। মোট কথা, প্রথম খেলাটা একটা যাচ্ছে তাই দলের সাথে খেলে জিতে গেলাম। এরপর থেকে রবিন ঠাকুরপাড়ার টিমের সাথে খেলার জন্য ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমি রাজি হলাম না। এখন ওদের সাথে খেললেই হেরে যেতে হবে। ওদের সবগুলো খেলোয়াড় বড় বড়, সব ক্লাস 9-10 পড়া ছেলেপেলে। একজন আবার আমাদের স্কুলের টিমে খেলে। তবে আমরা আমাদের ছোট শহরের সবগুলো টিমের সাথে খেললাম। একটা টিম ড্র করেছে, পরে আর খেলতে রাজি হয়নি। একটা টিম মারামারি করে খেলা ভণ্ডুল করেছে। এছাড়া অন্য সব কয়টা খেলায় জিতে গেছি। বলতে কি, আমাদের টিমটার বেশ নাম হয়ে গেল। একদিন আমি নিজের কানে শুনেছি, দুটো ছেলে বলতে বলতে যাচ্ছে,
স্পুটনিক বয়েজ ক্লাব সবচেয়ে ভালো ফুটবল খেলে। ওদের ক্যাপ্টেনের হাত কাটা, সে মাঠের যেখান থেকে ইচ্ছা দাঁড়িয়ে গোল দিতে পারে। আমাদের ক্লাবটার নাম স্পুটনিক বয়েজ ক্লাব। নামটি দিয়েছে নান্টু। ও আবার এসব খুব ভালো পারে। আমাদের ডিটেকটিভ ক্লাবের নাম প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কোম্পানি, আর গোপন দলের নাম ব্ল্যাক মার্ডার। সব কটা নাম নন্টু দিয়েছে। খুব গল্পের বই পড়ে তো। যাই হোক, ছেলে দুটোর কথা শুনে আমার ভীষণ গর্ব হয়েছিল। আমি অন্যদেরও বলেছিলাম, শুনে ওরাও খুব খুশি। তবে হাত কাটা ক্যাপ্টেনের প্রশংসার কথাটা আর বলিনি, তাহলে রবিন এমন ভাব আরম্ভ করবে যে ওর সাথে আর থাকাই যাবে না। তবে আসলে আমাদের মাঝে সবচেয়ে ভালো খেলে সলিল, রবিন নয়। আমাদের ড্রিল স্যার পর্যন্ত বলেছিলেন সলিল যদি আরেকটু বড় হতো তাহলে ওকে স্কুলের টিমে নিয়ে নিতেন। একদিন দোকান থেকে আম্মার জন্যে সুতার গুটি কিনে ফিরছি, ঠাকুরপাড়ার একটা ছেলে আমাকে ধরল। খুব তাচ্ছিল্য করে বলল, তোদের নাকি কি একটা ফুটবল টিম আছে? আমি রাগ চেপে বললাম, স্পুটনিক বয়েজ ক্লাব। ছেলেটা ঠোঁট ওল্টালো, খেলবি নাকি আমাদের সাথে? এমনি খেলতে পারি, আমি একটু চিন্তা করে বললাম। আসল খেলা পরে হবে। ছেলেটা হাসি চেপে বলল, ঠিক আছে, এমনি খেলাই হোক। তাহলে আসিস আমাদের মাঠে? আমি উদাসীনভাবে বললাম, কাল বিকেলেই আসিস। তোরাই আমাদের মাঠে আসিস, আমাদের মাঠ অনেক বড়। না, আমি রাজি হলাম না। বললাম, তোদের ছেলেরা বদের হারি, আমরা জিতে গেলে মারপিট করবে। আমাদের জিতে যাওয়াটা ওর কাছে এতই অস্বাভাবিক মনে হলো যে ছেলেটা খিলখিল করে হাসতে লাগলো। বলল, ঠিক আছে, আমরাই আসব, মনে থাকে যেন বিকেল 5টায়। আমি ফিরে এসে সবাইকে বললাম, আগামীকাল বিকেলেই ঠাকুরপাড়ার টিমের সাথে খেলা। শুনে সবাই ভারী উত্তেজিত হয়ে পড়ল। আমি বললাম, এটা কিন্তু সত্যিকারের খেলা না, তবে এমনি খেলা হবে। কাল দেখব ওরা কী রকম খেলে, তারপর পরে আসল কম্পিটিশন হবে। ওরা সবাই আমার বুদ্ধির প্রশংসা করল। আমরা ঠিক করলাম, কাল প্রথমে আমরা খেলতে রাজি হব না, পরে নিম রাজি হয়ে খেলব, আর এমন ভাব দেখাবো যে খুব তাচ্ছিল্য করে খেলছি। একজন করে খেলা বন্ধ করে বসে থাকব, নিজেরাই নিজেদের একটা গোলও দিয়ে দেব। তাহলে হেরে গেলেও গায়ে খুব বেশি লাগবে না, ওরাও খুব বেশি ঠাট্টা করতে পারবে না। পরদিন খেলার মাঠে ওরা হাজির হলো। এমনি খেলা হচ্ছে বলার পরেও ওদের পাড়ার অনেক ছেলে খেলা দেখতে এসেছে। আমরা নিমরাজি ভাব দেখিয়ে উদাসীনভাবে খেলতে লাগলাম। দেখি ঠাকুরপাড়ার টিমে আমাদের পাড়ার একটা ছেলে খেলতে নেমেছে। হীরা বলল, তুই ঠাকুরপাড়ার টিমে খেলছিস কেন? তুই না আমাদের পাড়ার? ছেলেটা নাম কাশেম। তাচ্ছিল্য ভরে ঠোঁট উল্টে বলল, ইচ্ছে। আমরা হই হই করে আপত্তি তুললাম, আমাদের পাড়ার ছেলে অন্য পাড়ার টিমে খেলতে পারবে না। ওরা বলল, কাশেম যদি আমাদের টিমে খেলতে রাজি হয় তাহলে ওদের কোনো আপত্তি নেই, কিন্তু ওদের দলে ছেলে কম, কাজে এখন সে তাদের টিমেই খেলবে। কাশেম যে ঠাকুরপাড়ার টিম ছাড়া অন্য কোনো টিমে খেলবে না সে তো জানা কথা। তার বাসাটাই শুধু এ পাড়ায়, চলা ফেরা খাওয়া দাওয়া বন্ধুত্ব সব ঠাকুরপাড়ার ছেলেদের সাথে। শেষ পর্যন্ত কাশেমকে ওদের সাথে খেলতে দিতে হলো। খেলায় আমরা পরিষ্কারভাবে হেরে গেলাম। 4টে গোল খেয়েছি, একটা মাত্র দিয়েছি। বহু কষ্ট করে প্রাণপণ খেলেও এর বেশি একটা গোলও দেয়া গেল না। ওরা টিটকারি দিতে দিতে চলে গেলে আমরা খালি গায়ে মাঠে বসে ঘাস ছিঁড়তে লাগলাম। টিমটা ভালোই। রবিন অনেকক্ষণ পর একটা মন্তব্য করল, কাশেম যদি আমাদের টিমে খেলতো। হীরা দুঃখ করে বলল, কিন্তু যা বদমাইশ, বিশ্বাসঘাতক। সলিল বিড়বিড় করে গালি দিল। কাশেমকে আমাদের টিমে আনা যায় না? রবিনের প্রশ্ন শুনে আমরা একসাথে চেঁচিয়ে উঠলাম, পাগল হলি তুই?
ঠাকুরপাড়া হচ্ছে তার মক্কা মদিনা, ঠাকুরপাড়ার ছেলেরা হচ্ছে তার প্রাণের বন্ধু। তবু চেষ্টা করব। রবিন গম্ভীর স্বরে বলল, তোরা দেখিস, ওকে ঠিক আমাদের টিমে নিয়ে আসব। তারপর ঠাকুরপাড়ার সাথে ফাইনাল খেলা দেব। কিভাবে আনবি দেখিস তো। রবিন কি যেন ভাবতে লাগলো। কাশেমকে আমাদের টিমে আনতে পারলে অবশ্যই আমাদের টিমটা বেশ শক্ত হয়, কিন্তু তবু কি জেতা যায়? ওদের হাবুল আর আক্কাস আমাদের স্কুলের ফুটবল টিমে খেলে, পায়ের গোছেও চওড়া। সাহেব বাড়ির ভূত। কদিন ধরেই দেখছি রবিন কি যেন ভাবছে, আমাদের কিছু বলছে না। বুঝতে পারলাম কাশেমকে দলে টানার প্ল্যান করছে। অনেক করে বলার পরও রবিন আগে থেকে কিছু জানাতে রাজি হলো না। সেই দিন রাত 8টার দিকে রবিন আমাদের বাসায় এসে হাজির। আমাকে সোজাসুজি অগ্রাহ্য করে আম্মার কাছে গিয়ে বলল ও একটু বাইরে যাবে, আমাকে নিয়ে যেতে চায়। ঘণ্টাখানেকের মাঝেই ফিরে আসবে। আম্মা বহুদিন থেকে আমাদের চেনেন, কাজেই কথা না বলে আমায় ডেকে দিলেন। রবিনকে নিয়ে বাইরে এসে দেখি হীরা অন্ধকারে দাঁড়িয়ে আছে, সলিলও আছে। সলিলের হাতে একটা কালো কাপড়ের বান্ডিল, হীরার কাছে একটা বড় বোতল, 2টি মাটির হাঁড়ি। কি ব্যাপার? আমি অবাক হলাম। এসব দিয়ে কি করবি? আয় না, কাশেমের 12টা বাজাবো। রবিনের কাছে জানতে পারলাম কাশেম রাতে অঙ্ক স্যারের বাসায় অঙ্ক করতে যায়। যে পথ দিয়ে ফিরে আসে সেখানে সাহেব বাড়িটা পড়ে। পুরনো দালানের পাশে বেশ খানিকটা জঙ্গল। রাত বিরেতে ওখানে নাকি ভূত দেখা যায়। রবিন অনেক খবর নিয়েছে। রাত 8:30টার দিকে কাশেম নাকি এই পথ দিয়ে একা ফিরে যায়। রবিন ঠিক করেছে আজ সাহেব বাড়ির পাশে থেকে কাশেমকে ভয় দেখিয়ে দেবে, যেন আর ঠাকুরপাড়ার টিমে না খেলে। আমার ঠিক বিশ্বাস না হলেও পুরো ব্যাপারটা ভারী মজার মনে হচ্ছিল। সবাই মিলে গুটি গুটি হেঁটে সাহেব বাড়ির পাশে হাজির হলাম। অন্ধকার, জঙ্গল, গাছপালা দেখে আমার বেশ ভয় ভয় করতে লাগলো। এরপর রবিন হীরাকে সাজাতে বসল। মাটির হাঁড়িটা হাতে নিয়ে হীরা হাত উঁচু করে দাঁড়ালো, আর কালো শাড়িটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওকে ঢেকে দেয়া হলো। দেখতে হলো নাঙ্গা একটা পেতনির মতো। তারপর রবিন একটা মুখোশ বের করলো, ভয়ানক বিচ্ছিরি দেখতে। আমার গা ছমছম করে ওঠে। তারপর সেটি ওর উঁচু করা 2 হাতে ধরে রাখা হাঁড়িটার সাথে বেঁধে দেয়া হলো। কাশেম যখন আসতে থাকবে তখন তুই কিচ্ছু করবি না। রবিন হীরাকে ওর দায়িত্ব বুঝিয়ে দিল। ওখানে দাঁড়িয়ে থাকবি। যখন কাছে আসবে তখন আস্তে আস্তে হেঁটে হেঁটে ওর খুব কাছে দিয়ে রাস্তা পার হয়ে ওই জঙ্গলে ঢুকে পড়বি। ব্যাস, একটা কথাও বলবি না। একবারও সোজাসুজি ওর দিকে তাকাবি না। বাকি সব আমরা করব। সলিলকে পানি ভর্তি বোতলটা দিয়ে রবিন ওকে একটা গাছে তুলে দিল। গাছে উঠে বসলে বুঝিয়ে দিল, তোর কাছাকাছি আসতেই বোতলটা কাত করে পানি ঢালতে থাকবি, পারলে ওর শরীরের ওপর। সলিল শুনে খিকখিক করে হেসে উঠল। আমাদের ভাগ্য ভালো, এর মাঝে কেউ এসে পড়েনি। দূরে কার গলার আওয়াজ পেয়ে আমি আর রবিন তাড়াতাড়ি জঙ্গলের ভেতর ঢুকে পড়লাম। 2জন লোক হাঁটতে হাঁটতে চলে গেল। রবিন অনেকগুলো ঢিল জড়ো করে সাহেব বাড়িটার বারান্দায় উঁচু রেলিংয়ের পাশে বসে রইল। আমি একটু এগিয়ে লক্ষ্য করতে থাকলাম কাশেমকে দেখা যায় কিনা। সলিল যখন পিঁপড়ের কামড় খেয়ে অতিষ্ঠ হয়ে উঠল, হীরার 2 হাত যখন টনটন করতে থাকলো, তখন শোনা গেল কাশেম আসছে। আমাদের হিসেবে ভুল করে দিয়ে সাথে ঠাকুরপাড়ার একটা ছেলে। গলা শুনে বুঝতে পারলাম আক্কাস, ঠাকুরপাড়ার ফুটবল টিমের ক্যাপ্টেন। একজনকে ভয় দেখানো যত সহজ, 2জনকে দেখানো তত নয়। তবু আমরা হাল ছাড়লাম না। ওরা একটু কাছাকাছি আসতেই রবিন 2টো ঢিল ছুড়ল। ঢিল 2টো পড়ল ওদের পেছনে বেশ শব্দ করে। ও কি? কাশেম ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। কি জানি।
আক্কাসের গলার স্বরে ভয়। আমার হাসিতে পেট ফেটে যেতে চাইল। ঢিল দুটো পিছনে পড়েছে, তাই ওরা পেছনে যেতে সাহস পাচ্ছে না। আস্তে আস্তে এগুতে লাগলো। অমনি রবিন বাকি মাটির হাঁড়িটার ভেতর মুখ ঢুকিয়ে নাক চেপে বিদঘুটে আওয়াজ করল, ভ্রাভো। লা ইলাহা ইল্লাল্লাহু। কাশেম তোতলাতে থাকে। আক্কাস ফিসফিস করে বলল, কাশেম তাড়াতাড়ি চল, জায়গাটা খারাপ। অমনি রবিন নাক চেপে মাটির হাঁড়ি মুখে নিয়ে উৎকট স্বরে সুর করে বলতে থাকে, ঘ্রা ঘো ঘ্রা ঘো, নাক কাটা পেট ফুটো হাদা, ভিন তারাতে ঘুরিস কেন কাশেম হারাম জাদা, নাক খসবে চুল ফুলবে কিক্কির মিক্কির ধা, রক্ত দিয়ে চুষে যাব ঘাড় কলজে পা। ইয়াল্লা! কাশেম আর্তনাদ করে ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এদিকে সেদিকে 3-4টা ঢিল মারলাম। ওরা ভ্যাবাচেকা খেয়ে দাঁড়াতেই 2টো ঢিল মারলাম পেছনে। ওরা আবার দৌড়তে থাকে। সলিলের গাছের নিচে আসতেই ঝরঝর করে সলিল পানিটা ঢেলে দেয়। আক্কাস চেঁচিয়ে ওঠে, কে যেন আমার গায়ে পেশাব করে দিয়েছে। আমি বুঝতে পারলাম রবিন বোতলে সাধারণ পানি দেয়নি। কাশেমের গলার স্বর বিকৃত হয়ে গেল। শুনলাম ও বলছে, দৌড় দে দৌড় দে। ঠিক এই সময় ওরা হীরাকে দেখতে পেল। লম্বা মিশমিশে কালো, দাঁত বের করে বিভৎস মূর্তি খুব আস্তে আস্তে হেঁটে রাস্তা পার হচ্ছে। কে কে বলে কাশিম মিছেই ভাঙ্গা গলায় চেঁচালো। রবিন কাছাকাছি এসে আবার উৎকট স্বরে শুরু করলো, ঘ্রা ঘো ঘ্রা ঘো, নাক কাটা পেট ফুটো হাদা, ভিন পাড়াতে ঘুরিস কেন কাশেম হারাম জাদা। ঠিক সেই মুহূর্তে একটা কেলেঙ্কারি হয়ে গেল। কাশেম আ করে চেঁচাতে চেঁচাতে হীরাকে জাপটে ধরে গো গো করতে লাগলো। আমার মনে হলো ফিট হয়ে গেছে। হীরা ঘাবড়ে গিয়ে মুখোশ খুলে চেঁচিয়ে উঠল, ছাড় ছাড় বলছি, আমি হীরা। কে শোনে কার কথা? কাশেম তখন ভয়ের শেষ সীমায় পৌঁছে সব রকম কাণ্ডজ্ঞান হারিয়েছে। আমরা সবাই ছুটে এলাম। সলিলও গাছ থেকে নেমে এলো। আমরা যে ওকে ভয় দেখিয়েছি, ভূতটা যে হীরা, কাশেম সেসব কিছুই বুঝতে পারছিল না। কীরকম একটা শব্দ করে থরথর করে কাঁপছিল। আমার ভয় হতে লাগলো, মরেই যাবে নাকি। আক্কাস প্রথমে আমাদের খুব বিশ্রী করে গালি দিল। কাশেমের এই অবস্থা না হলে হয়তো মেরেই বসত। কাশেম খানিকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে আমাদের দিকে চোখ পাকিয়ে তাকালো। আমরা কি করব বুঝতে না পেরে বোকার মতো হাসতে লাগলাম। আক্কাস আরেকবার গালিগালাজ শুরু করতেই রবিন ধমকে উঠে বলল, থাম তো, তুই বললি ভয় দেখাতে, আবার এখন নিজেই। আমি? আক্কাসের চোখ কপালে উঠে গেল। রবিন আমাকে একটা ইঙ্গিতপূর্ণ খোঁচা দেয়, দেখ দেখ কীরকম অ্যাক্টিং করছে। আক্কাস মুখ চোখ লাল করে বলল, মিছে কথা বলবি না। রবিন ভীষণ সরলভাবে বলল, বাহ, আমরা কাশেমকে শুধু শুধু ভয় দেখাবো কেন? তুই তো সেদিন বললি কাশেম নাকি ভীতু, ওকে ভয় দেখিয়ে মজা পাওয়া যায়। এক চরে দাঁত ভেঙে ফেলবো। আক্কাস তোতলাতে থাকে। দেখ, রবিনও ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠে। কাউকে বলতে নিষেধ করে তুই কবিতাটা পর্যন্ত লিখে দিলি, মাটির হাঁড়ি জোগাড় করে দিলি, আমাদের বললি আজ যেভাবে হোক কাশেমকে নিয়ে আসবি। আক্কাস এইরকম আক্রমণে একেবারে হতবাক হয়ে পড়ে। আমরাও তখন শুরু করলাম। আমি বললাম, কাজ নেই, কাশেম ভয় পেতে পারে। তুই বললি ভীতু ছেলেকেই তো ভয় দেখাতে মজা। কাশেম কখনো ভীতু নয়, হীরা বলল। সেবার মিউনিসিপ্যাল স্কুলের সাথে মারামারি করেছে না? তাই তো। সলিলও খুব অবাক হবার ভান করে। আক্কাস কেন যে ভীতু ভীতু করছিল বুঝতে পারছিলাম না। আমরা সবাই কাশেমের কাছে মাফ চেয়ে নিলাম।
আক্কাসের বুদ্ধি অনুযায়ী এটা যে করা উচিত হয়নি, রবিন বারবার সেটা স্বীকার করলো। পরদিন প্রকাশ্যে স্কুলের মাঠে কাশেম আর আক্কাসের মারামারি হয়ে গেল। হেড স্যার দুজনকেই পিটিয়ে দিলেন। সেদিন বিকেলেই কাশেম আক্কাসের টিমে লাথি মেরে আমাদের টিমে চলে আসলো। কৃতজ্ঞতাবশত হীরা ওকে ভাইস ক্যাপ্টেনের পদটা ছেড়ে দিল। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা হাত কাটা রবিন প্রথম খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।